ধরুন আপনি কোটি টাকা খরচ করে একটা জমি কিনলেন, দলিলও করলেন, কিন্তু কয়েক বছর পর জানতে পারলেন সেই জমির মালিক আপনি নন, অন্য কেউ। আপনার কোটি টাকা শেষ, জমি হাতছাড়া, আর আপনি ঘুরছেন কোর্টের বারান্দায়। কেন এমন হয় জানেন? কারণ জমি কেনার সময় আপনি শুধু দলিল দেখেছেন, কিন্তু জমির আসল পরিচয়পত্র অর্থাৎ খতিয়ান চেক করেননি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জমি জমা সংক্রান্ত বিষয়ে আমরা দলিল শব্দটার সাথে যতটা পরিচিত, খতিয়ান বা পর্চা শব্দটার সাথে ততটাই নই। অথচ খতিয়ান ছাড়া আপনার জমির মালিকানার কোনো মূল্যই নেই। আজকের ভিডিওতে আমি একদম পানির মতো সহজ ভাষায় আপনাদের বোঝাবো খতিয়ান আসলে কি, এটি কেন দলিলের চেয়েও অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ, এবং CSRS-SA খতিয়ান বলতে আসলে কি বোঝায়। ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 10 মিনিট আপনার সারা জীবনের কষ্টার্জিত টাকা বাঁচাতে পারে। চলুন প্রথমে জেনে নেই খতিয়ান কি। সহজ ভাষায় বুঝতে চাইলে একটা উদাহরণ দেই। আমরা যখন কোনো দামি মোবাইল বা গাড়ি কিনি, আমাদের একটা ক্যাশ মেমো বা রসিদ দেওয়া হয়, তাই না? এটা হলো দলিল। কিন্তু দেশের সরকার বা BRT এর খাতায় যখন এই গাড়িটা আপনার নামে রেজিস্ট্রি হয় এবং একটা নম্বর দেওয়া হয়, সেটা হলো তার আসল প্রমাণ। ঠিক তেমনি জমি কেনার পর যে কাগজটা পান সেটা দলিল, আর সরকারি রাজস্ব বা ভূমি অফিসের বড় খাতায় আপনার জমির বিবরণ, জমির পরিমাণ এবং আপনার নাম যেভাবে রেকর্ড করা থাকে সেটাই হলো খতিয়ান। একটি খতিয়ান মূলত 4টি প্রধান তথ্য থাকে। 1. জমির মালিক বা মালিকদের নাম ও অংশ, কে কতটুকু পাবে। 2. জমির দাগ নম্বর ও সীমানা। 3. জমির শ্রেণী, যেমন ভিটা, নাল, ডোবা বা পুকুর। 4. সরকারকে কত টাকা খাজনা দিতে হবে তার বিবরণ। খতিয়ান কত প্রকার ও কি কি? এবার আসি আসল গ্যারাকলে। অনেকেই কনফিউজড হয়ে যান যখন শোনেন CS খতিয়ান, RS খতিয়ান, BS খতিয়ান, মনে হয় যেন কোনো কোড ভাষা। চলুন এগুলো পানির মতো সহজ করে দিই। বাংলাদেশে মূলত 4 ধরনের খতিয়ান সবচেয়ে বেশি দেখা যায়। 1. CS খতিয়ান। এটি হলো ভারতীয় উপমহাদেশের প্রথম খতিয়ান। ব্রিটিশ আমলে 1988 থেকে 1940 সালের মধ্যে এটি করা হয়েছিল। এটাকে সব খতিয়ানের দাদা বা আদি খতিয়ান বলা হয়। 2. SA খতিয়ান। 1950 সালে যখন জমিদার প্রথা বিলুপ্ত হলো, তখন তাড়াহুড়ো করে জমিদারদের থেকে জমি সাধারণ মানুষের নামে রেকর্ড করা হয়। 1956 থেকে 1962 সালের মধ্যে এই খতিয়ান হয়। তাড়াহুড়ো করে করায় এতে প্রচুর ভুল ছিল, তাই একে অনেকে ভুল খতিয়ানও রসিকতা করে বলে। 3. RS খতিয়ান। SA খতিয়ানের এই ভুলগুলো সংশোধন করার জন্য সরকার নতুন করে যে মাঠ জরিপ করে তাকে বলা হয় RS খতিয়ান। এটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং বর্তমানে যে কোনো জমি কেনা বেচায় এটি খুব ভালো করে চেক করা হয়। 4. BS বা BRS খতিয়ান। এটি একদম আধুনিক খতিয়ান। 1990 সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে যে ডিজিটাল বা আধুনিক জরিপ হচ্ছে সেটাই BS খতিয়ান। আপনার এলাকার জমি কোন খতিয়ানের আন্ডারে আছে সেটা কি আপনি জানেন? না জানলে কমেন্ট করে জানান, আমি আপনাকে বের করার উপায় বলে দেব। এখন আমরা জানবো খতিয়ান কেন দলিলের চেয়েও গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমার তো দলিল আছে, খতিয়ান দিয়ে আমি কি করব? শুনুন, দলিল হচ্ছে শুধু একটি চুক্তিপত্র। আমি চাইলে আজকেই একটা ভুয়া দলিল বানিয়ে বলতে পারি এই পুরো এলাকা আমার, কিন্তু আমি চাইলেই সরকারি ভূমি অফিসের ল্যান্ড অফিস বড় ভলিউম বইয়ে বা খতিয়ানে আমার নাম ঢুকিয়ে দিতে পারবো না। জমি নিয়ে যত মামলা মোকদ্দমা হয় কোর্টে, কিন্তু সবার আগে খতিয়ান বা রেকর্ড দেখা হয়। যার নামে খতিয়ান বা রেকর্ড আছে আইনত জমিটি তারই। দলিল থাকার পরও যদি খতিয়ানে আপনার নাম বা আপনার পূর্বপুরুষের নাম না থাকে, তবে সেই জমির খাজনা আপনি দিতে পারবেন না, জমিটি বিক্রি করতে পারবেন না, এমনকি ব্যাংক থেকে লোনও নিতে পারবেন না। নামজারি বা মিউটেশন খতিয়ান কি? এতক্ষণ যে খতিয়ানগুলোর কথা বললাম CSRS, সেগুলো সরকার নিজে থেকে 10 বা 20 বছর পর পর সার্ভে করে বানায়। কিন্তু ধরুন আপনি আজকে কারো কাছ থেকে জমি কিনলেন, তাহলে সরকারি রেকর্ডে আপনার নাম কিভাবে উঠবে? এটার জন্যই করতে হয় নামজারি বা মিউটেশন। আপনি জমি কেনার পর সরকারি অফিসে আবেদন করে আগের মালিকের নাম কেটে আপনার নামে যে ছোট খতিয়ানটি তৈরি করবেন তাকেই বলে নামজারি খতিয়ান বা জোত খতিয়ান। জমি কেনার পর এই নামজারি না করাটা কিন্তু দণ্ডনীয় অপরাধ বা চরম
বোকামি। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? জমি কিনতে গেলে শুধু দলিল দেখলেই হবে না, সিএস থেকে শুরু করে আরএস বা বিএস খতিয়ানের চেইন ঠিক আছে কিনা তা মিলাতে হবে। আশা করি আজকের পর থেকে খতিয়ান নিয়ে আপনার মনে আর কোনো ভয় বা বিভ্রান্তি থাকবে না। এখন কথা হলো, এই খতিয়ানের আসল কপি বা সার্টিফাইড কপি, যেটাকে আমরা পর্চা বলি, সেটা আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে কিভাবে তুলবেন সেটা নিয়ে আমরা ঠিক পরবর্তী ভিডিও আসছে। সেই ভিডিওটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর আজকের ভিডিওটি যদি আপনার একটুকু উপকারে আসে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ার হয়তো কাউকে বড় কোনো জালিয়াতির হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্চা তোলার নিয়ম নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।